আর অবৈধ ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করছে তাদের জাতশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে যুদ্ধাপরাধের শাস্তির বদলা নিতে। এখন তারা এই ট্রাইব্যুনাল থেকে সেনাবাহিনীর দিকে হাত বাড়িয়েছে। অন্তত 4 দফা আইন পাল্টে এখন আইনটিকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে এখানে অভিযোগ মানেই ফাঁসি নিশ্চিত। আসুন এই যেমন ইচ্ছে আইন বদলের বিষয়টি পরিষ্কার করা যাক। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একসময় ছিল মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা অপরাধের বিচারের জন্য গঠিত আদালত। 1971 সালের হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাট আর মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য 1973 সালে আইনটি প্রণয়ন করা হয়েছিল। সেই ট্রাইব্যুনাল নিয়ে যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা এসেছিল, তেমনি যুদ্ধাপরাধীদের রাজনৈতিক উত্তরসূরি জামায়াত বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করেছে। দেশে বিদেশে নানা প্রচার চালিয়ে তারা এই বিচারের বৈধতা প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। কিন্তু যে আদালত একদিন যুদ্ধাপরাধীদের বিচারের প্রতীক ছিল, সেটি আজ ব্যবহার হচ্ছে জুলাই সন্ত্রাসীদের প্রতিপক্ষ নির্মূলের হাতিয়ার হিসেবে। জুলাই 2024-এ ঘটে যাওয়া কথিত অভ্যুত্থান এবং সহিংসতার পর ক্ষমতা দখল করা ইউনূস সরকার ট্রাইব্যুনালকে ব্যবহার করেছে শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিশোধের প্রক্রিয়া হিসাবে। প্রথমে বলা হয়েছিল জুলাইয়ের ঘটনাগুলোকে গণহত্যা হিসাবে বিচার করা হবে, কিন্তু আন্তর্জাতিক আইনের সংজ্ঞায় তা টেকেনি। এরপর সরকারের বক্তব্য যায় পাল্টে, এটি নাকি মানবতা বিরোধী অপরাধ। উদ্দেশ্য পরিষ্কার, যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ হিসাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃত্বকে ফাঁসির কাঠে তোলা। এখন সেই পরিকল্পনার সম্প্রসারণ চলছে সেনাবাহিনী পর্যন্ত। এই লক্ষ্য অর্জনের পথ তৈরি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ 1 বছরের মধ্যেই 4 বার সংশোধনী আনা হয়েছে। এই ঘন ঘন সংশোধন বিচার নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য, এটাই মনে করেন অধিকাংশ আইনজ্ঞ। প্রথম সংশোধনীতে ট্রাইব্যুনালের এখতিয়ার বাড়িয়ে শুধু দেশের ভেতরে নয়, বিদেশে সংঘটিত ঘটনারও বিচার করার ক্ষমতা দেওয়া হয়। এর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এমনকি অন্য দেশের নাগরিক, সেনা, পুলিশ, গোয়েন্দা এবং আধা সামরিক বাহিনীর সদস্যদেরও অভিযুক্ত করা সম্ভবত এর মাধ্যমে ভারতীয়দেরকে জড়ানো হবে বা ভারতীয় বাহিনীদেরকেও এর সঙ্গে জড়ানো হবে। এতে কার্যত একটি জাতীয় আদালত নিজেকে আন্তর্জাতিক আদালতের জায়গায় বসিয়েছে, যা সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য। ফেব্রুয়ারি 2025-এ এর দ্বিতীয় সংশোধনীতে আসামির আত্মপক্ষ সমর্থনের সময় 6 সপ্তাহ থেকে কমিয়ে 3 সপ্তাহ করা হয়। এতে প্রতিপক্ষের প্রস্তুতির সুযোগ কমে যায়। একই সঙ্গে ট্রাইব্যুনালকে সম্পদ জব্দ, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং অনুমতি ছাড়া তল্লাশির ক্ষমতা দেওয়া হয়। মে 2025-এর তৃতীয় সংশোধনীতে আরো বিতর্কিত ধারা যোগ করা হয়। এখন থেকে রাজনৈতিক দল বা সংগঠনকেও ট্রাইব্যুনালের আসামি করা যাবে। এটাও মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। যখন হাসনাত এবং সার্জিস যমুনার সামনে গিয়ে দাবি তোলে এবং মব সন্ত্রাস শুরু করে, তখনই এই আইনটি সংশোধন করা হয়। এর ফলে শুধু ব্যক্তি নয়, দল হিসেবেও অভিযুক্ত হওয়া সম্ভব হয়েছে এবং সেটা আওয়ামী লীগের জন্য করা হয়েছে, বোঝাই যায়। যে কথাটি বলছিলাম, যে বিশ্লেষকদের মতে এটি মূলত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নিষিদ্ধ করার পথ খুলে দিয়েছে। সবচেয়ে বিতর্কিত চতুর্থ সংশোধনী আসে অক্টোবর 2025-এ, মানে মাত্র কয়েকদিন আগে। এতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে অভিযোগ গঠিত হলেই তিনি জনপ্রতিনিধি বা সরকারি চাকরির যোগ্যতা হারাবেন। মামলায় খালাস না পাওয়া পর্যন্ত নির্বাচনেও অংশ নিতে পারবেন না। এতে শেখ হাসিনা সহ অভিযুক্ত অন্যান্য আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশগ্রহণের পথ কার্যত বন্ধ করে দেওয়া হলো, যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে। এবং মনে হচ্ছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে, কিন্তু আওয়ামী লীগ তারপরেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যেহেতু শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আওয়ামী লীগের অন্যান্য নেতারা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে আওয়ামী লীগ নিজে নির্বাচনে অংশ নেবে না। এই সংশোধনীতে আরো যুক্ত হয়েছে ভূতাপেক্ষ কার্যকারিতা, অর্থাৎ আইন প্রণয়নের আগের ঘটনাতেও তা প্রযোজ্য হবে।
এটি সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী, কারণ কোনো আইন অতীতে প্রযোজ্য হতে পারে না। এটি ন্যায়ের অন্যতম প্রাচীন নীতি। সব সংশোধনী এসেছে সংসদে নয়, ইউনূস সরকারের অধ্যাদেশের মাধ্যমে। সংবিধানের 93(2) অনুচ্ছেদ অনুযায়ী কোনো অধ্যাদেশ সংসদে অনুমোদিত না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ আইন নয়, অর্থাৎ এসব সংশোধনীর আইনি কোনো বৈধতা নেই বা বৈধতা প্রশ্নবিদ্ধ। অধ্যাদেশ দিয়ে ট্রাইব্যুনালের কাঠামো পাল্টে দেওয়া মানে বিচার প্রক্রিয়াকে প্রশাসনিক নির্দেশে পরিচালনা করা, যা আইন এবং সংবিধান উভয়েরই লঙ্ঘন। এখন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা শুরু হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে তাদের অনেকেই তখন দায়িত্ব পালন করছিলেন রাষ্ট্রীয় আদেশে, অথচ এখন তাদের বিরুদ্ধে চার্জ গঠন করছে এমন একজন সাবেক জঙ্গি যিনি একসময় সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এটি কেবল আইনের নয়, আর্মি অ্যাক্ট 1952 এবং ফৌজদারি কার্যবিধি 1898 উভয়েরই লঙ্ঘন। এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য স্পষ্ট: সেনাবাহিনীর ভেতরে সন্দেহ, বিভক্তি আর অনাস্থা সৃষ্টি করা। ফল যা হচ্ছে সেটি শুধু বিচার ব্যবস্থার নয়, রাষ্ট্রেরই ক্ষয়। আদালত, প্রশাসন, সেনাবাহিনী সবখানেই এখন অনিশ্চয়তা। আইনের শাসন মানে যখন সরকারের ইচ্ছা, যেমন দরকার তেমন আইন বদলানো এবং একমাত্র প্রতিপক্ষের শাস্তি নিশ্চিতের উদ্দেশ্যে সেই আইন বদলানো, তখন একে আইন বলে না, বলে চোথা। এভাবে একটি রাষ্ট্র টেকে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করার পাশাপাশি সেনাবাহিনীকে দোষারোপ করার এই দ্বিমুখী রাজনীতি দীর্ঘমেয়াদে ভয়াবহ পরিণতি ডেকে আনতে বাধ্য। রাষ্ট্রপতির এখতিয়ার আছে সংবিধানের আলোকে এই অস্থিতিশীলতা রোধের। যদি পরিস্থিতি এমনই থাকে তাহলে তাকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনায় বসে জরুরি পদক্ষেপ বিবেচনা করতে হতে পারে, কারণ এখন যা ঘটছে তার আইনি ভিত্তিক কোনো কিছু নয়, এটি রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। যে আদালত মুক্তিযুদ্ধের ন্যায় বিচারের প্রতীক ছিল সেটি আজ পরিণত হয়েছে প্রতিশোধের যন্ত্রে। 1 বছরে 4 বার আইন বদল, ভূতাপেক্ষ কার্যকারিতা, অধ্যাদেশের অপব্যবহার, সেনাবাহিনীকে টেনে আনা, সব মিলিয়ে একটি বিষয় পরিষ্কার: আইন নয়, ইচ্ছাই এখন শাসন করছে। সরকার যেমন ইচ্ছা করছে সেভাবেই আইন করছে। বিচার তখনই ন্যায়সঙ্গত হয় যখন তা হয় প্রমাণের উপর, রাজনৈতিক প্রতিহিংসার উপরে নয়। আজ যে বিচার চলছে তাতে ন্যায় নেই, আছে লক্ষ্য ভিত্তিক প্রতিশোধ। উদ্দেশ্য একটাই: যাদের অপছন্দ তাদের ফাঁসি নিশ্চিত করা। যদি এই প্রবণতা না থামে তাহলে শুধু আওয়ামী লীগ নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থায় নিজের ভিত্তি হারাবে। আইন যখন আর ন্যায়ের জন্য নয় তখন সেটি শাসনের হাতিয়ার হয়ে যায়। আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক সেই জায়গাতে এসে দাঁড়িয়েছে। আরো ভয়ঙ্কর হলো সরকারের ভূমিকাটা দেখেন আপনি। সরকার হচ্ছে মামলার বাদী, কিন্তু আদালত সিদ্ধান্ত নেয় প্রমাণের ভিত্তিতে কার বিরুদ্ধে পরোয়ানা জারি হবে। এখানেই সরকারের এক মুখপাত্র প্রোপাগান্ডা সচিবের বক্তব্য পুরোটা বিষয়ে একদম স্পষ্ট করে দিয়েছে। প্রোপাগান্ডা সচিব বলেছেন সেনাবাহিনীর আর কারো বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা সরকারের নেই। এখন প্রশ্ন হলো, পরোয়ানা জারি করা আদালতের কাজ না সরকারের? যদি সরকার আগেই জানে কার বিরুদ্ধে পরোয়ানা হবে, কার বিরুদ্ধে হবে না, তাহলে আদালতের দরকারটা কি ভাই? আদালত কি তাহলে স্বাধীন থাকলো? এই একটা বাক্যেই কিন্তু সব পরিষ্কার হয়ে যায়। নির্বাহী বিভাগ যখন আদালতের সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনা শব্দটা ব্যবহার করে তখন বোঝা যায় আদালত আর স্বাধীন নেই। সব কিছু হচ্ছে ওই যমুনার পরিকল্পনা, অথবা এই মিন্টু রোডের পরিকল্পনা, অথবা আইন মন্ত্রণালয়ের পরিকল্পনার মাধ্যমে। আদালত এখন সরকারের একটি শাখা, যেখানে সিদ্ধান্ত হয় উপরের নির্দেশে। আর এটা শুধু রাজনৈতিক অন্যায় নয়, আইনগত অর্থে সরাসরি আদালত অবমাননা। এর বিচার তো একদিন হবেই। সরকার বলছে তারা ন্যায় বিচার করছে, যারা গুম হয়েছিল তাদের জন্য বিচার, কিন্তু ন্যায় বিচার মানে প্রতিশোধ নয়। ন্যায় বিচারের উদ্দেশ্য হলো সত্য বের করা, শাস্তি দেওয়া নয়। আজ সেই সত্য হারিয়ে গেছে। দেখা যাচ্ছে যারা তখন কোনো কারণে র্যাব বা ডিজিএফআই এর কোনো পদে ছিলেন তারা সবাই আসামি। কেউ ভালো কাজ করলেও জোর করে সেখানে পাঠানো হলেও সবাইকে একই ছাঁচে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার শাসন আমলে গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য, কিন্তু 1 বছরে বারবার এই আইনের ধারা বদলে ইউনূস সরকার এই ট্রাইব্যুনালকে একেবারে একটি আইনগত আয়না ঘরে পরিণত করেছে, যেখানে ন্যায় বিচারের মুখোশ আসলে বন্দিত্বের বৈধতা দেওয়া, আর কিছু না। যে আয়না ঘরে এখন মানুষকে বিচারের নামে বন্দিশালায় রাখা হচ্ছে,
সেই যে আয়না ঘরে এক সময় মানুষকে নাকি বন্দি রাখা হয়েছিল, সেই আয়না ঘরকেই এই আইন দ্বারা বৈধ ঘোষণা করে দেওয়া হচ্ছে। কারণ এই আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত, ফাঁসি, না হলে আয়না ঘরে বন্দি করা যাবে। মানে আইনগতভাবে একটি আয়নাঘর প্রতিষ্ঠার জন্য এই আইন তৈরি করা হচ্ছে। এই প্রবণতা যদি না থামে তাহলে বিচার নয়, ভয় আর আইনকে বুড়ো আঙ্গুলি দেখানোর একটা সংস্কৃতি মানে আরো প্রতিষ্ঠিত হবে। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়, কে কাকে কোন আয়না ঘরে রাখে, দেখা যাক।